প্রশ্ন এটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে, নাকি প্রশ্ন এটা হওয়া উচিত যে বিজেপি কি ক্ষমতায় আসতে চায়? ইতিমধ্যেই আমরা জানি যে আরএসএস তারা ময়দানে নেমেছে। আমরা আরএসএস কে মহারাষ্ট্রের নির্বাচনে নামতে দেখেছি, বিজেপির জয় হয়েছে। আমরা আরএসএস কে দিল্লির নির্বাচনে নামতে দেখেছি, সেখানেও বিজেপির জয় হয়েছে। আরএসএস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে তারা নেমেছে, কিন্তু তারা আরএসএস সংগঠনের বৃদ্ধিতে তারা নামবে নাকি বিজেপিকে জেতানোর জন্য নামবে, এই প্রশ্নটা যেমন থাকছে, তার পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসতে চায় কিনা এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। যদিও রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে দুটো চাহিদা বা দুজনের যে ইচ্ছে সেটা আলাদা হতে পারে। অর্থাৎ রাজ্য বিজেপি চাইতে পারে যে তারা ক্ষমতায় আসতে চায়, কেন্দ্র বিজেপি হয়তো চাইতে পারে যে এখন তারা অপেক্ষা করে দেখে তারপরে তারা নির্বাচনে নামবে কিনা সেটা সিদ্ধান্ত দেবে। কারণ কেন্দ্র বিজেপি মনে করতে পারে যে এখানে তৃণমূলের মতো একটা রাজনৈতিক দল তারা যদি হেরে যায়, তাহলে রাতোরাত তাদের যে ভোট শতাংশ 40, 42, 46 যে শতাংশটা রয়েছে, সেইখানে যে 30-35% সংখ্যালঘু ভোটটা রয়েছে, সেই সংখ্যালঘু ভোটটা শিফট হয়ে যেতে পারে সিপিএম এ। অর্থাৎ সিপিএম রাতোরাত 7%, 8% থেকে 40% চলে যেতে পারে, এবং তৃণমূল 40-45% থেকে 5-7% নেমে আসতে পারে। এটা কেন্দ্রীয় বিজেপি বা আরএসএস এর যে পরিকল্পনা সেটার মধ্যে থাকতে পারে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে 2016 সালের পরে যখন তিনি দেখলেন যে পশ্চিমবঙ্গে মোট 3টে রাজনৈতিক দল, একটা বাম, একটা কংগ্রেস, একটা তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু বরাবরই জানেন যে সরকারের বিরোধী যে ভোটটা সেটা কিন্তু সবসময় বেশি থাকে। ফলে বাম এবং কংগ্রেস অতি বিরোধী দুটি দল যখন একত্রিত হয়ে গেছে এবং সরকারের বিরোধী ভোটটা সবটাই এক জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তিনি পরিকল্পনা করতে শুরু করে যে পশ্চিমবঙ্গে আরো রাজনৈতিক দল দরকার যে বিরোধী দলের বিরোধী ভোটটাকে ভাগ করবে। সেইখান থেকে দেখা যায় যখন বিজেপির কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী তিনি বিজেপিকে রোজ কটাক্ষ করতে শুরু করে, আক্রমণ করতে শুরু করে, এবং প্রতি আক্রমণের পরে কিন্তু বিজেপির ভোট পশ্চিমবঙ্গে বাড়তে শুরু করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিয়ার পরিকল্পনা ছিল যে বিরোধী ভোটটাকে, যেটা বাম কংগ্রেস একত্রিত করে ফেলছে, তারা জোটবদ্ধ হয়ে সেই ভোটটাকে ভাগ করতে হবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এটা পরিকল্পনা করতে পারেনি যে বিজেপির ভোটটা এতটা একত্রিত হয়ে যাবে বা হিন্দুরা এতটা ঐক্যবদ্ধ হয়ে যাবে যে বিজেপির ভোট 40% পেরিয়ে যাবে। ঠিক এই জায়গায় যখন রাজনীতি দাঁড়িয়ে রয়েছে যে 26 সালের ইকুয়েশন কি হবে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে কিনা, তৃণমূল তাদের ভোটটা ভাগ করতে কতটা সক্ষম হচ্ছে, বা আরো কোনো রাজনৈতিক দলকে ঢুকিয়ে তারা এই ভোটটাকে আরো ভাগ করবে কিনা, কেন্দ্র বিজেপি কি কি পরিকল্পনা করছে, সংখ্যালঘু ভোটটাকে তারা কিভাবে ম্যানেজ করবে। যদি আপনারা মনে করেন যে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে এখানে ইকুয়েশন শেষ, তাহলে আপনাদেরকে বলে রাখি এখান থেকে খেলা শুরু, এখান থেকে ইকুয়েশন শুরু। কারণ এখানে এখনো ঢুকবে আন্তর্জাতিক রাজনীতি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের যে শক্তিধর দেশগুলো তারা প্রত্যেকেই চাইছে যে তাদের দেশের যে সংস্কৃতি, কালচার, সেটা অন্য দেশে ঢুকিয়ে দিতে পারলেই আশাক, পোশাক, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা সব ক্ষেত্রে থেকে কিন্তু সেই দেশের উপার্জনটা টেনে নিয়ে আসা যাবে, সেই দেশের অর্থনীতিতে হাত বসানো যাবে যদি নিজেদের দেশের সংস্কৃতিটা অন্য দেশে ঢুকিয়ে দেওয়া যায়। যেমন ভারত চায় যে ভারতের সংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে তারা হাত ঢোকাতে পারবে। ঠিক তেমনই কিন্তু চীন, রাশিয়া কমিউনিজমের মাধ্যমে তারা ভারতে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, যাতে তাদের অর্থনীতি সফল হয়ে ওঠে। আমেরিকা, ইউরোপ তারা তাদের মতো করে ভারতবর্ষের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়, কালচার ঢোকাতে চায়, যাতে তাদের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে। এবং তার পাশাপাশি ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে বা সংগঠনগুলো রয়েছে তারাও চায় যে ভারতবর্ষে তাদের সংস্কৃতি প্রচার করতে পারলে তাহলে কিন্তু তাদেরও দেশের যে অর্থনীতি সেটা ফুলে ফেঁপে উঠবে। এতগুলো ইকুয়েশন রয়েছে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। কারণ পশ্চিমবঙ্গ একটা রাজ্য হলেও কিন্তু একটা দেশের মতো, যে একটা দেশে যে বিষয়গুলো থাকা দরকার, অর্থাৎ সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল সবটাই কিন্তু পশ্চিমবঙ্গ মতো একটা রাজ্যে, এরকম রাজ্য খুব কম রয়েছে যেখানে এই সমস্ত কিছু রয়েছে। এবং এক একটা করে রাজ্য দখল করতে পারলেই কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে আয়তনে, সেই দেশের সমান এবং জনসংখ্যার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গা থেকেই আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন, অরিত্র দত্ত বণিক, একজন পশ্চিমবঙ্গের যুবক যার রাজনৈতিক জ্ঞান দেখে
মানে অনেকেই অভিজ্ঞ রাজনীতিবিদরাও কিন্তু তার প্রশংসা করে, তার রাজনৈতিক যে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তাকে কিন্তু অনেকেই প্রশংসা করে। প্রত্যেকটা প্রশ্নের একদম সোজা সাপটা ক্লিয়ার কাট উত্তর আমরা অরিত্র দত্ত বণিকের কাছ থেকে জানতে চাইবো। অরিত্র, একাধিক ইকুয়েশন রয়েছে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে। প্রথম প্রশ্ন তোমাকে যেটা আমরা করতে চাইবো যে পশ্চিমবঙ্গের এইটা প্রশ্ন হওয়া উচিত যে বিজেপি ক্ষমতায় আসবে কিনা, নাকি এটা প্রশ্ন হওয়া উচিত যে বিজেপি ক্ষমতায় আসতে চায় কিনা? দেখুন, আমার মনে হয় ক্ষমতায় আসতে তো অবশ্যই চায়, কিন্তু যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে বিজেপির এই মুহূর্তে মানে আমার মনে হয় ইটস টু লেট। এটা হচ্ছে প্রথম কথা। তার কারণ 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভ্যন্তরীণ থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেখানে একটা রিপোর্ট তৈরি হয়েছিল, যেখানে 2016 সালেই এরকম একটা আন্দাজ করা গেছিল যে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টটা আর থাকবে না। এবং সেই রিপোর্টটা কিন্তু খুব হাই লেভেল রিপোর্ট, খুব মানে এফিশিয়েন্ট কিছু প্রেসের কাছে যায়, তারপরে সেটাকে চেপে দেওয়া হয় ইত্যাদি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আইএএস দের সাথে আলোচনা করে যেটা করলেন সেটা হচ্ছে সেই সময় থেকে আপনি যদি দেখেন 8 থেকে 80 মানে বিভিন্ন এজ গ্রুপের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন প্রকল্প লঞ্চ করলেন। এই একের পর এক কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তারপরে ওই মৎস্য ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, পরপর পরপর প্রায় 70-80টা এরকম প্রজেক্ট পরপর চলে এলো এবং 8 থেকে 80 সমাজের বিভিন্ন এজ গ্রুপের জন্য কাস্টমাইজ প্রকল্প চলে এলো। এবং 2016-র পর থেকে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টটা যতটা টিকে আছে বা যতটা ভোট পাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে একদম কাস্টমাইজ পলিসি বিক্রি করার মাধ্যমে। তার কারণ এই মুহূর্তে বাংলার মানুষের কাছে যে উপস্থাপনাটা তৃণমূল কংগ্রেস করেছে বা বাংলার মানুষের যে অ্যাভারেজ পারসেপশনটা, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কত টাকা পাওয়া গেল সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে যে আমার বাড়িতে কেউ একজন অসুস্থ হয়েছে, আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হাসপাতালে যাচ্ছি, আমার ফ্রিতে চিকিৎসাটা হয়ে যাচ্ছে, কিংবা আমি লক্ষ্মীর ভান্ডারে টাকাটা পাচ্ছি, কিংবা আমি একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে একটা মাস্টার ডিগ্রি করে নিতে পারছি। এই যে নিজের বেনিফিটের, সেলফ বেনিফিটের আইডিয়াটা যেহেতু এখন ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে, ফলে লার্জার বৃহত্তর রাজনীতিতে কি হলো, কোথায় দুর্নীতি হলো, কোথায় কয়লা থেকে টাকা চুরি করলো গভর্নমেন্ট, সেইগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব একটা প্রভাব পড়ছে না। তারা দেখছেন, খবরের কাগজ পড়ছেন, হয়তো আলোচনাও করছেন বাড়িতে, কিন্তু ভোটটা দেওয়ার সময় নিজের বেনিফিটের কথাটা ভাবছেন। এবং সেটা আপনি যদি বিরোধীদের অবজার্ভ করেন, আপনি লিডার অফ অপোজিশনের স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে তাদেরকেও কিন্তু ওই একই পথে হাঁটতে হচ্ছে। এলওপি শুভেন্দু অধিকারীকেও বলতে হচ্ছে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার 2000 না 3000 করে দেবো, বা এই ধরনের কিছু কথা বলছে। এবার ঘটনাটা এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রবলেম, সেটা অ্যাবসলিউটলি আপনি রাইটলি পয়েন্ট আউট করলেন যে তৃণমূল এবং বিজেপি উভয়েরই একটা কমন শত্রু হচ্ছে সিপিএম বা বাম। এবার এই শত্রু ইকুয়াল টু বন্ধু, এই যে পুরনো সেই পলিসি, সেইটাই এখন হয়েছে যে বিজেপি সিপিএম এর শত্রু, বিজেপি তৃণমূলের শত্রু। তো শত্রু এখন এক ধরনের বন্ধুত্ব হয়ে গেছে। এবং আপনি যদি বিজেপির এখানে এক্সিকিউটিভ অপারেশনটা দেখেন, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, যে অ্যাগ্রেসিভ এক্সিকিউটিভ মেশিনারির ব্যবহার এবং পার্লামেন্টারি প্রিভিলেজকে ব্যবহার করে বহুবার বিজেপি বহু রাজ্যে কিন্তু পলিটিক্যাল পাওয়ার গেইন করার জন্য অনেক রকম স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। আমরা দেখতে পারলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন, আমরা দেখতে পারলাম দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন, আমরা এরকম বহু জায়গায় অনেক বড় বড় হেভিওয়েট নেতাদেরকে সিবিআই ইডি দিয়ে গ্রেফতার হতে দেখেছি, আমরা অনেক হেভিওয়েট মামলা টেক আপ করতে দেখেছি। কিন্তু সামহাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করাপশনের যাবতীয় মামলাগুলো ইডি সিবিআই আজকে 12-13 বছর ধরে যা যা মামলা হয়েছে, কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে কনভিকশন খুব একটা ভালোভাবে হচ্ছে অথবা খুব অ্যাগ্রেসিভ কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে। সবসময়ই একটা কোথাও গিয়ে যেন একটা মিটিগেটিং সার্কামস্টেন্সেস চলে আসছে, একটা সমঝোতা চলে আসছে। একে গ্রেফতার করা হলো, জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া পেয়ে গেলেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হলো, ছাড়া পেয়ে গেলেন। এবার বিজেপিকে বললেই বলা হচ্ছে যে তো জামিনে ছাড়া পেয়েছে, তো ঠিক কথাই, ভারতবর্ষের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে 1990 সালের মামলাও এখন হাইকোর্টে চলে, কিন্তু সেটার মানে তো আমার জাস্টিসটা পাওয়া হলো না। আমার তাহলে তো এখন অনুব্রত মণ্ডল যতদিন জীবিত থাকবেন ততদিন মামলা চলবে, কিন্তু তা দিয়ে তো আর ভোট করানো যাবে না। এবার আপনি যেটা আরএসএস এর কথাটা বলছেন, আপনাকে মাথায় রাখতে হবে আরএসএস একটি সোশ্যাল অর্গানাইজেশন, তারা একটা অন্য ফরম্যাটে অপারেট করে। তারা নিশ্চয়ই দল তৈরি করে, হিন্দুদেরকে সংঘবদ্ধ করবার জন্য গ্রাসরুট লেভেলে আরএসএস এর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে সেইটা ইলেকটোরাল অ্যাক্টিভিটি নয়। আরএসএস দিল্লিতে আসুক, অন্যান্য যে কোনো জায়গাতেই আসুক না কেন, আরএসএস কে সাপোর্ট দেওয়ার জন্য পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপিকে সেই সাপোর্টটা দিতে হবে। এবং আরএসএস এর লোকেরা একটা বড় মেরুদণ্ড বটেই, কিন্তু তারা সবটা করতে পারবেন না।
তারা মানুষকে সংঘবদ্ধ করতে পারেন, কিন্তু এই সংঘবদ্ধ হওয়ার ফলে যে ফোর্সটা তৈরি হলো সেই ফোর্সটাকে কনভার্ট করে যেমন সেলস ফানেলের মতো করে দেখা। আপনি একটা ওয়েবসাইটে সার্চ করলেন যে দাড়ি কামানো ট্রিমার, এবার আপনার কাছে 4-5 রকমের অপশন চলে এলো, যেটা বেস্ট মনে হলো আপনি সেটা ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে পড়লেন, সেখানে তুল্যমূল্য বিচার করে ডিসকাউন্ট দিয়ে এবার আপনি অ্যাড টু কার্টে ক্লিক করলেন। করবার পরে তারপরে আপনি বাই নাও অপশনে যাচ্ছেন, তারপরে আপনি ইউপিআই বা ডেবিট কার্ড দিচ্ছেন, তারপরে আপনি পেমেন্টটা কমপ্লিট করছেন, অর্ডারটা শেষ হলো। এবার আমি যদি রাজনীতির ক্ষেত্রে এটা দেখি, রাজনীতির ক্ষেত্রে আরএসএস বিজ্ঞাপনটা তৈরি করে দিচ্ছে, লোকটাকে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ অবধি নিয়ে চলে আসছে, ট্রিমারটা দেখে চলে এলাম। এইবার সেই প্রোডাক্টের ফিচারটা, তার ওয়েবসাইটের ঘটনা, কতটা ডিসকাউন্ট পাচ্ছি, কি হচ্ছে, প্রোডাক্টের তুল্যমূল্য বিচার করে একজন ইউজারকে অ্যাড টু কার্টে নিয়ে গিয়ে ওই পেমেন্টটা করানো, সেলস ফানেলের লাস্ট যে স্টেপটা, সেটা কখনোই আরএসএস করতে পারবে না, তার কারণ তার পলিটিক্যাল জায়গাটা নেই। এখানে আরএসএস কে সাপোর্ট দিতে গেলে বিজেপির একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার। আপনি যদি দেখেন যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী যে লড়াইটা, সুকান্ত মজুমদার কিন্তু আরএসএস এর একটা ব্যাকবোন থেকে উঠে আসা একজন মানুষ, কিন্তু সেই জায়গায় আপনি যদি পলিটিক্যাল জায়গাটা দেখেন তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী অনেক বেশি গ্রাসরুট লেভেল পলিটিক্স করেছে। কিন্তু এখানে যেটা হওয়া উচিত যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যদি এক হাত হয়ে যায় তাহলেই লড়াইটা জম্পেশ হবে। এখানে যেটা হয়ে যাচ্ছে, এখানে এ ভালো না এ ভালো, এখানে দুটো দ্বিমুখী লড়াই হয়ে গেল। যেই মুহূর্তে দ্বিমুখী লড়াই হয়ে গেল তার ফলে আরএসএস এর ওয়ার্কফোর্স আলাদা বেরিয়ে যাচ্ছে, বিজেপির ওয়ার্কফোর্স আলাদা বেরিয়ে যাচ্ছে। আমাদের দরকার শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদ এবং সুকান্ত মজুমদার এবং আরএসএস এর মতো সংগঠক। এই দুটো যদি এক জায়গায় এসে পড়ে, একজন লোক বিধানসভায় টেকনিক্যালি লড়াই করবেন, লেজিসলেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে লড়াই করবেন, আরেকজন গ্রাসরুট লেভেলে একেবারে মানুষকে সংঘবদ্ধ করা, হিন্দু জাগরণের কথা বলা হোক কিংবা অন্যান্য তাদের আরো যা যা সোশ্যাল রিফরমেশনের বক্তব্য আছে সেগুলোকে তারা কাল্টিভেট করবেন। সেটা না করে এখন যেটা হয়ে গেল যে শুভেন্দু ভার্সেস সুকান্ত, এই ভার্সেসটাকে অফ করে শুভেন্দু ও সুকান্ত হওয়া উচিত। এই শুভেন্দু ভার্সেস সুকান্ত যতদিন না শুভেন্দু এবং সুকান্ত হবে ততদিন পর্যন্ত আরএসএস বাংলায় কাজ করতে পারবে না, তার কারণ আরএসএস এর মতো করবে। এবং বিজেপির এই মুহূর্তে সবথেকে বড় যেটা ক্রাইসিস, এটা এত বড় ক্যাডার বেসড পার্টি, কিন্তু খুব খারাপ লাগে আমি বিভিন্ন এদের কর্মকাণ্ডগুলো দেখি, সেখানে একদল নতুন লোকজন ঢুকে পড়েছে, বেনো জল ঢুকে পড়েছে বিজেপির মধ্যে, যাদের কাছে ধারণা হচ্ছে বিজেপি করলে প্রচুর টাকা ইনকাম করা যায়। এবং আপনি যে কোনো দলে চলে যান, তৃণমূলে চলে যান, সিপিএম এ চলে যান, সেখানে আপনি ধরুন কাউকে বললেন যে ভাই এসএফআই এর এই পতাকাটা একটু ওখানে 4টে পোস্টার দিয়ে এসো, তো সে কিন্তু স্বেচ্ছায় চলে যাবে, যে লোকটা এসএফআই করে, যে আমার ওখানে প্রোগ্রাম আছে চলে যাবো। তৃণমূল ছাত্র পরিষদকে বলে সে 4টে কলেজে গিয়ে 4টে ক্যাম্পেইন করে আসবে। বিজেপিতে কিছু লোকজন এরকম পাওয়া যাচ্ছে যাদেরকে যদি বলা হয় ভাই ওখানে একটা ক্যাম্পেইন পোস্টার লাগিয়ে এসো, তো বলছে দাদা কত দেবেন। এই যে একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি পার্টির জন্য কাজ করব আসলে ইনকাম করার জন্য, না হলে আমার সে বিজেপির আগা পাস্তলা সম্পর্কে কিছুই জানে না। পশ্চিমবঙ্গের মানে সর্বস্তরে এই রাজনীতিটা ঢুকে গেছে, এইখানে পার্টি করলে প্রচুর ইনকাম করে, এই ধারণাটা যেহেতু ঢুকে গেছে এবং বিজেপি আর একটা মেজর ধাক্কা খাচ্ছে, সেটা হচ্ছে আমি একদম ডে ওয়ান থেকে যে কথাটা বলে এসেছিলাম, আজকেও এক কথা বলে আসছি, যে আপনি একটা আদর্শের এগেনস্টে লড়াই করছেন। আমাকে মাথায় রাখতে হবে যে সিপিএম এর এগেনস্টে যখন বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি নিশ্চয়ই মানে বিরোধী মুখ হিসেবে ছিলেন, কিন্তু তার সাথে অন্য অনেক লিডাররা ছিল, তারা ছিল ফ্রেশ লিডার অথবা কংগ্রেস থেকে আসা লিডার। যেহেতু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মাঝখানে একটা গান্ধিয়ান পলিটিক্সের একটা কমন যোগ রয়েছে, দুজনেই সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্সের কথা বলছে, সেই জায়গায় কিন্তু কংগ্রেস থেকে একদল লোকজন তৃণমূলে জয়েন করলেন এবং তারপরে তারা কাজ করলেন। আপনি যদি দেখেন একদম শুরুর দিকে যখন তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে, তখন বহু লোক সিপিএম থেকে এলেও তাদেরকে খুব একটা মুখ হতে দেওয়া দেখা যায়নি। এখন হয়তো অনেকে রাজ্যসভার টিকিট দিচ্ছে, তখন এখন কিন্তু তৃণমূলের পিরামিডের ভিতটা মোটামুটি শক্ত। এখন সিপিএম চাইলে আর বিশেষ কিছু কথা বলতে পারবে না, সেই জন্য সিপিএম থেকে আসা লোককে যদি একটা জেলা কমিটিতে বসিয়ে দেওয়া যায় বা রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া যায়, তাতে তৃণমূলের অ্যাজ সাচ ডিরেক্ট কোনো অ্যাটাক কেউ করবে না, বলবে এত বছর ধরে আছে, তৃণমূল করেছে, দলের কাজ করেছে। কিন্তু শুরুর দিকে 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন, তখন প্রচুর লোক সিপিএম থেকে চলে এসেছিল তৃণমূলে, কিন্তু তাদেরকে প্রথমেই মুখ হিসেবে উপস্থাপনা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার সাথে আরো অনেক লোকজন ছিলেন, তারা একসাথে লড়াই দিয়েছে, তারপর আস্তে আস্তে সিপিএম থেকে আসা, কংগ্রেস থেকে আসা বিভিন্ন লোককে একটু একটু করে স্পেস দেওয়া হলো। বিজেপির গন্ডগোলটা হচ্ছে যে বিজেপি একটা উন্মুক্ত দ্বার করে দিয়েছে, যে আপনি যে কোনো জায়গাতে যা খুশি করুন না কেন বিজেপিতে চলে আসুন, ক্লিন চিট পেয়ে যাবেন।
এই যে একটা অদ্ভুত ধারণা, তাতে মানুষের যে এটা সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে যে আমি যে লোকটাকে আগের দিন পাড়ায় চোর বলে গালাগালি করলাম, সে আমার পাড়ার ক্লাবের টাকাটা ঝেড়ে দিয়েছে, সেই লোকটাকে ভোট দিলাম না, পরের দিন সেই লোকটাই একটা অন্য পতাকা ঝুলিয়ে এলে আমি তাকে ভোট দেবো কেন? ও তো চুরিই করবে। তো এখানে যেটা হচ্ছে একটা বিশ্বাসের অভাব তৈরি হয়েছে। বিজেপির সবার আগে যেটা উচিত যে একটা ফ্রেশ ব্যান্ডউইথ তৈরি করা, একটা নতুন বিজেপি করে এরকম লোক কিন্তু বাংলায় কম নয়, এবং এইও নয় যে হঠাৎ করে সবাই বিজেপি করছে। 10 থেকে 15 বছর আগে বিজেপি করেছেন, সংগঠন করেছেন, প্রচুর লোক আছে, কিন্তু বিজেপিতে তাদেরকে ব্রাত্য করে দিয়ে তৃণমূল থেকে আইরে আইরে করে লোক ডেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে ফোরগ্রাউন্ডে রেখে এমন একটা কাজ করছে যেটা কিন্তু অনেকটা বুমেরাঙের মতো হয়ে যাচ্ছে। যেটা আগের দিন জগন্নাথ বাবুর ফেসবুক পোস্টটাকে ঘিরে হলো যে এই আইনি নোটিশ হলো, এই হলো, সেই হলো, এর কারণটা কি দেখুন, উনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন দিতে গেছিলেন। উনি বলতে চাইছিলেন যে ভাই তুমি তৃণমূলে থাকো আর বিজেপিতে থাকো, সিবিআই স্বচ্ছভাবে তদন্ত করছে, বিজেপিতে যদি কেউ চুরি করে কারো কোনো ছাড় নেই, এটা উনি বলতে চেয়েছিলেন। কিন্তু ফেসবুকে ব্যাপারটা অনেকটা সেম সাইড হয়ে গেল। ফেসবুকে ধরে নেওয়া হলো যে আসলে উনি বোধহয় বিরোধী দলনেতাকেই আর কি সেম সাইডটা দিলেন, যে উনিও তো তৃণমূল থেকে এসেছেন, তার মানে ওনার সিটটাও যাবে। এতে তৃণমূল আরো খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল, বললো দেখো ও তো ঘরের মধ্যেই ঘর, ও তো ঘরের মধ্যেই ঝামেলাও আবার এসছে দেশ গঠন করতে। তো এই জায়গাতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দলের মধ্যেই ভার্সেস গুলোকে বন্ধ করতে হবে। একটাই লবে, আপনি দেখুন যে তৃণমূলের যে কোনো ডিবেটে কেউ যখন কোনো কিছু পারে না, তখন তারা একটা কমন জিনিস বলে আমাদের কোনো পোস্ট নেই, একটাই পোস্ট মমতা ব্যানার্জি, আমরা সকলে তার অনুগামী। এই যে একটা মানে 1 পয়েন্ট গোল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এতে যেমন সাইড এফেক্টও হয়েছে, কিছু তাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজও হয়েছে। যে যাই হোক, ভালো করুন খারাপ করুন আপনি একজনের নামে দেবেন, যে উনি বলেছেন, দিদি বলেছেন, আমি তাই করেছি। ভালো করলেও দিদি জয়গান গাইছে, খারাপ করলেও দিদি সবার আগে গালাগালি খাচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যান্য জায়গায় এই যে এত ভার্সেস ইত্যাদি হয়ে গেছে, তাতে মুশকিলটা হয়েছে যে আপনি কাকে বলবেন। আপনি দলে এর নয় বলতে চাচ্ছেন যে এই লোকটা ঠিক না, ও বলছে আমি করিনি, ও করেছে, আর ও বলছে আমি করিনি, অমুক করেছে। এই যে কনস্ট্যান্ট একটা ফিঙ্গার পয়েন্টিং চলছে দলের মধ্যে, এইটা দিয়ে আপনার এত বড় একটা ইনকামবেন্ট গভর্নমেন্টকে সরানো সম্ভব নয়। তো সেই কারণে সুকান্ত ভার্সেস শুভেন্দু না হতে হবে সুকান্ত এবং শুভেন্দু। এইটা যবে বিজেপি এস্টাবলিশ করতে পারবে এবং তাদের প্রত্যেকটা মানুষ এস্টাবলিশ করতে পারবে যে আমাদের একটাই কমন গোল, যে এই তৃণমূল কংগ্রেসের সরকারটিকে সরিয়ে আমাদের সরকারটি প্রতিষ্ঠা করা, এইটা যতক্ষণ না পর্যন্ত বাংলায় বিজেপির সংগঠনের মধ্যে তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আরএসএস কেন কোনো মহাজাগতিক শক্তিকে আনলেও এখানে বিজেপি কিছু করে উঠতে পারবে না। তুমি একটা ভালো পয়েন্ট বললে যে দাগটা বিজেপি উন্মুক্ত করে রাখছে সেটা তৃণমূল নেতাদের জন্য নয়, ভোটারদের জন্য দাগটা উন্মুক্ত করে রাখো, কিন্তু নেতাদেরকে আটকাতে হবে যে কোনো রাজনৈতিক দলের চোর নেতারা বা দুর্নীতিগ্রস্তরা যাদের ভাবমূর্তি খারাপ সেই নেতারা ঢুকবে না।